রোগীর ইনসুলিন বেশি, তারে আরও ইনসুলিন দিতে আছে বছর বছর, কিন্তু টেস্ট করাইতে টাকা বেশি খরচ হবে, কিন্তু ধুমাইয়া যে ইনসুলিন মারতেছে 10 বছর, হেতে যে কত টাকা চইলা গেছে গা, ওই দেহে যে কয়েকশো বার টেস্ট করানো যাইতে, সেইটা হেয়ার মগজে নাই। এটা না জানে কেমনে চিনি বেশি রুগী তারে 6 বেলা চিনি খাওয়াইতে আছেন ধুমাইয়া। তা আমরা 10 বছর অপেক্ষা করছিলাম কবে কিডনিটা নষ্ট হবে, আজকে সেই দিন। ডায়াবেটিসের মূল কারণই জানো না, টাইপ 2 ডায়াবেটিসের প্যাথোফিজিওলজি জানো না, ডায়াবেটিস চিকিৎসা করতে বসছো কেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, যারা দূর দূরান্ত থেকে দেখছেন, বিশেষ করে ইউটিউব এবং ফেসবুকে, তারা কাইন্ডলি ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন, ট্যাগ করবেন, এবং সবার মাঝে এই জিনিসগুলো ছড়াতে হবে। এই যে আমাদের বারবার খেতে বলা হয়, আপনি ডায়াবেটিস রোগী, ডাক্তার দেখাতে গেলে বলবে বারবার খাও, ওজন কমাতে গেলে বলবে বারবার খাও, যেখানে যান বলবে কম কম করে বারবার খাও। এই বারবার খাওয়া কিন্তু ভয়ঙ্কর। যেমন আমাদের যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এটার মূল কারণ হলো বারবার খাওয়া, বেশি বেশি খাওয়া, এবং টেনশন করা, রাত জাগা, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া, সেই খাবারগুলো ব্যবহার না করা, ব্যায়াম বা কায়িক শ্রম না করা, হ্যাঁ, এই ডিসিপ্লিন ছাড়া জীবনযাপন করলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। তো ইনসুলিন হচ্ছে একটি হরমোন যেটা কোষে গ্লুকোজ প্রবেশ করতে সাহায্য করে। আপনারা দেখবেন যে এখানে এটা ধরেন রক্তনালী, তো এখানে আপনি খাবার খেলে গ্লুকোজ আসে, ভাত, রুটি, ফল, দুধ খেলে গ্লুকোজ আসে, এই গ্লুকোজটা কোষের মধ্যে ঢুকে এবং সেখান থেকে শক্তি তৈরি হয়। এখন গ্লুকোজ কোষে ঢোকার কাজ হলো ইনসুলিন কোষে ঢুকায়। ইনসুলিনের কাছে চাবি আছে, চাবি দিয়ে দরজা খুলে ইনসুলিন কোষের ভিতরে চিনি ঢুকায়। তাহলে এখন বলেন আপনারা যে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়, কি কি কারণ বলেন, একটা একটা করে বলেন। কি বলছি? যে কোনো একটা বলেন, অনেক কথা বলছি। বারবার খাওয়া, ভেরি গুড। তারপর আর কি বলেছি ভাই? রাত জাগা, থ্যাংক ইউ। হ্যাঁ, রাত জাগা, টেনশন, আপনি সব বলেন একটা একটা করে। আপনি বলেন একটা। ঘুমাচ্ছিলেন? কি বলেছি শুনেছেন? মাথায় ঢুকেছে? একটা কথাও ঢুকেছে? যে কোনো একটা বলেন, বলেন। আপনাকে বলেন, উনি বলবে, যে কোনো একটা বলেন। রাত জাগা তো উনি হ্যাঁ বললো, তারপরে আরেকটা বলেন। আর কি ভাবতেছিলেন? এটা তো অলরেডি বলা হয়েছে, বেশি খাওয়া, বারবার খাওয়া, হ্যাঁ, আর টেনশন করা, গুড। তারপরে আপনি বলেন একটা। কি? টেনশন করা বলছেন, আর একটা বলেন ভাই, আপনি একটা বলেন। আপনি কেবল আসছেন, আচ্ছা। আপনারা এই যে পিছনে আপনারা নতুন আসছেন, আপনারা একটা বলেন, যে কোনো একটা। এই যে এতক্ষণ যে বললাম, তা আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, খালি মনে করেন না যে কান বন্ধ করে শুনবেন। হ্যাঁ, বোন একটা বলেন, যে কোনো একটা। ব্যায়াম না করা, এই তো, হ্যাঁ, অলসতা করা, বিলাসিতা করা, ব্যায়াম না করা, খাইছি সেটাকে বার্ন করি নাই। জিনিসটা কনসেপ্টটা বুঝতে পারতেছেন না কেন? কনসেপ্টটা কি? কনসেপ্টটা হলো, বলেন, খাইছি আর জমাইছি, বলেন, সবাই বলেন, যেহেতু আপনারা উত্তর দিতে পারে না। তাহলে খাইলে আর জমাইলে কি হয় ভাই? কি হয় বলেন, কি সমস্যা হয় বলেন? চর্বি জমে। জমে কি হয়? কি নিয়ে আলোচনা করতেছি? টপিকস কি? ইনসুলিন। এটা তো ভুলে গেছি। টপিকসটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। টপিকসটা কি? ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সের মানে জানেন কেউ? এটা বলিনি এখনো। রেজিস্ট্যান্সের মানে কি? রেজিস্ট্যান্স মানে কি? বাধা দেওয়া মিয়া। রেজিস্ট্যান্স মানে বৃদ্ধি পাওয়া। রেজিস্ট্যান্স মানে হলো বাধা দেওয়া। রেজিস্ট্যান্স বাধা দেওয়া, রেজিস্ট করা মানে কি? বাধা দেওয়া। তাইলে কোষ বাধা দেয়, কাকে বাধা দেয়? ইনসুলিনকে বাধা দেয়। কেন দেয়? কারণ বেশি চর্বি জমেছে। কেন জমেছে? কারণ বেশি খাইছি, বার্ন করি নাই, ব্যায়াম করি নাই, কায়িক শ্রম করি নাই, টেনশন করছি, রাত জাগছি, এখন আমার কোষে চর্বি জমেছে। এখন এই চর্বি বেশি জমাতে এখন এখানে কোষের মধ্যে যে চিনি ঢুকবে, এখন কোষ ইনসুলিনকে বলতেছে তুমি চাবি দিয়ে দরজা খুলবাও না, আর আমার কোষে চিনি যেন না ঢুকে, তো সে বাধা দেয়। এটার নাম হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এটা একটা পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। পরীক্ষার নাম কি? হোমা। সবাই বলেন হোমা। এই মা, আপনি বলেন হোমা আইয়ার। বলেন আই মানে, বলেন আই মানে ইনসুলিন, আর মানে রেজিস্ট্যান্স। তাহলে ইনসুলিনকে বাধা দিচ্ছে, তো খামাখা তো আর দিচ্ছে না, এটা আগে বুঝতে হবে। এ না বুঝলে এখানে বসে আলোচনা শোনা অর্থহীন, বোকার মতো বসে থাকলে কোনো লাভ নেই। তাহলে আপনারা বুঝছেন ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি? মানে ইনসুলিনকে
বাধা দেয়। কে বাধা দেয়? কে বাধা দেয়? ইনসুলিনকে কে বাধা দেয়? কোষ সেল। কেন বাধা দেয়? কোষে জায়গা নেই। কেন জায়গা নেই? চর্বি জমছে। কেন জমছে? আমরা খাইছি, বলেন, আমরা খাইছি প্রসেসড ফুড খাইছি, আল্ট্রা প্রসেসড ফুড খাইছি, বেশি বেশি খাইছি, বারবার খাইছি, ব্যায়াম করি নাই, কাম করি নাই, কায়িক শ্রম করি নাই, রাত জাগছি, টেনশন করছি, বলেন এগুলো। হ্যাঁ, এই জন্যে আপনার কোষে কি হয়েছে? ওভারলোড হয়েছে। এই ওভারলোড হয়েছে বলেই সে বাধা দিচ্ছে যেন আরও চিনি ঢুকতে কোষের মধ্যে না পারে। এখন চিনি কে ঢুকায়? কে ঢুকায় চিনি? চিনি কোষে কে ঢুকায়? ইনসুলিন। এই যে লেখাই তো আছে, কে ঢুকায়? কিভাবে ঢুকায়? বলেন, চাবি দিয়ে কোষের দরজা খুইলা ঢুকায়। এটার নাম হলো গ্লুট4 পাথওয়ে। এইটা আপনাকে বুঝতে হবে। এটা ক্লিন না হওয়া পর্যন্ত সামনে আগায় লাভ হবে না, কোনো লাভ হবে না। তাহলে এই যে এত খাওয়া দাওয়া, এই খাওয়াগুলো কোথায় যাচ্ছে? এই যে জমা হচ্ছে, জমা হয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। এর ফলে ওজন বাড়ে, পরে ডায়াবেটিস হয়, তারপর ফ্যাটি লিভার হয়, তারপর উচ্চ রক্তচাপ হয়, মেয়েদের পিসিওএস হয়। পিসিওএস মানে অনেকে বুঝে না, মানে ওভারিতে সিস্ট হয়, অনেকগুলো হয় কম বেশি। তারপরে তাদের মাসিক অনেক সময় বন্ধ হয়ে যায়। তারপর বুকে লোম গজায়, মানে মেয়েদের বুকে লোম গজাচ্ছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। সাধারণত আমরা কবিতায় পড়েছি যে মেয়েরা কবিতা লেখে ছেলেদের উদ্দেশ্যে, তোমার লোমশ বুকে মাথা রেখে। এখন সেটা উল্টে গেছে। এখন মেয়েদের দাড়ি হয়, তাদের মোছ হয়, তাদের ঘাড় কালো হয়, বগল কালো হয়, আসিল হয়, ঠিক আছে, মুখে ব্রণ হয়, মাথায় টাক পড়ে, পোলাগো মতো টাক। তাহলে এটা কেন হয়? ওই যে টেস্টোস্টেরন মেয়েদের বেড়ে গেলে, তাও হেলদি টেস্টোস্টেরন না। তো এখন ইনসুলিন রেজিস্ট্যান্স হলে এই পিসিওএসটা হয়। তো তার বাচ্চা হয় না। তো শ্বশুর বাড়ি থেকে এবার শুরু হয়, এই কি বউ বিয়ে করছো, বাচ্চা হয় না। হ্যাঁ, তারপরে এই এক একজন এক এক রকম কথা শোনায়। তো এইভাবে তার জীবনটা, মানে মানসিকভাবে, শারীরিকভাবে সব দিকে সে ক্ষতিগ্রস্ত হয়। বুঝতে পারছেন? তো এইটা তার মেয়েলি যে ক্যারেক্টারিস্টিক হারিয়ে সে অনেকটা পুরুষ না, কিন্তু পুরুষালী ক্যারেক্টারিস্টিক, মানে পুরুষদের বাচ্চা হয় না, এহার বাচ্চা হয় না, পুরুষদের মাসিক হয় না, এহার মাসিক হয় না, পুরুষের বুকে লোম গজায়। হ্যাঁ, মানে মেয়েরা সমান সমান হইতে চাইছে, পুরুষদের মতো হইতে চাইতেছে। এখন বাস্তবিকই সেটাই পাইতেছে। এখন তো আমরা দেখি অনেকে আন্দোলন করে, আমরা সমান সমান হইতেছে। তো এখন তারা সমান সমান রিয়েলি হইতে আছে, মানে তোর দাড়ি আমারও হয়, তোর মোছ আছে আমারও আছে, তুই শেভ করছ আমিও করি, ঠিক আছে? ব্যাপারটা বুঝেন নাই? তোর মাথায় টাক পড়ে আমারটাও পড়ে। হ্যাঁ, আগে তোর মেয়েদের এভাবে পড়তো না। তো সমান সমান, তো এরকম তো দুইজনেরই কারোর বাচ্চা হয় না। পুরুষদের তো আর হবে না, এটা আপনারা বুঝেন যে কেন হবে না। এখন মেয়েরও হয় না, সমান সমান। তো এরকম ঘটনা ঘটে। আবার পুরুষদের কি হয়? হেরা মেয়েদের মতো হয়ে যায়। কিভাবে? ওদের ব্রেস্ট হয় মেয়েদের মতো। এটার নাম হলো গাইনোকোমেশিয়া। মানে পুরুষদের ব্রেস্ট, মানে চেস্ট বিকাম ব্রেস্ট, ঠিক আছে? তো এখন পুরুষদের এরকম হয়, তারপর তাদের ইরেকটাইল ডিসফাংশন হয়। সেম, মানে জাস্ট পুরুষ মেয়ে, মেয়ে পুরুষ। এটা কেন? হরমোনাল ইমব্যালেন্সের কারণে। অর্থাৎ কোষ খালি না করে, তার মানে ডায়াবেটিস রোগীর চিকিৎসা কোষ খালি করতে হবে। আর কোষ খালি থাকলে রক্তের চিনি কোষে ঢুকবে, আর কোষ খালি থাকলে কোষ ইনসুলিনকে বাধা দিবে না। তাইলে আমরা যদি ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো করতে চাই, বা ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো মানে এটার একটা সুন্দর ইয়ে আছে, সেটা হলো ইনসুলিনের সেন্সিটিভিটি, বলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে। বলেন ইনসুলিনের, তার মানে একটা হলো সেন্সিটিভ আর একটা হলো রেজিস্ট্যান্স। সেন্সিটিভ মানে অল্প ইনসুলিনে অনেক কাজ হবে, আর রেজিস্ট্যান্স মানে হইলো অনেক ইনসুলিনেও কোনো কাজ হবে না, কম কাজ হবে। বোঝা গেল? তাহলে খেয়াল করেন, যদি কারো ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্স হলে বডি কি করে? আরও বেশি ইনসুলিন তৈরি করে, তাহলে হাইপার ইনসুলিনিমিয়া হয়। এই হাইপার ইনসুলিনিমিয়া একটা রোগ, এটা ডাক্তাররা মনে হয় জানেই না, অথচ তারা ডাক্তারি করে। এটা যে একটা রোগ তারা জানেই না, কিন্তু তারা ডাক্তারি করে, এবং তারা বিশেষ অজ্ঞ, মানে একটা বিশেষ জিনিস জানে না কিন্তু ডায়াবেটিসের চিকিৎসা করে। ধরেন বড় ডায়াবেটিস বিশেষ অজ্ঞ, সে ডায়াবেটিস সম্পর্কে এটা জানে না যে হাইপার ইনসুলিনিমিয়া একটা প্রবলেম, ঠিক আছে? এবং এটা তো বৈজ্ঞানিক সত্য যে হাইপার ইনসুলিনিমিয়া, আমরা তো পরীক্ষা করে দেখছি যে আপনার ইনসুলিন থাকার কথা 4, আপনার আছে 12, 16, 22, তার মানে আপনার হাইপার ইনসুলিনিমিয়া আছে। এটা তো আমরা আজকেই টেস্ট করে বুঝে ফেলবো।
তার মানে এটা তো আর এমন না যে এটা আপনার অজানা কোনো জিনিস বা এটা কেউ জানতে পারবে না, এটা আমি যে সত্য বলতেছি কিনা এখনই আপনি প্রমাণ করতে পারবেন। আজকে সবাই রিপোর্ট করানোর পরে যার ইনসুলিন 4 আগেই কংগ্রাচুলেশন, ঠিক আছে। যার 6-এর নিচে সে মোটামুটিভাবে ওকে ঠিক আছে, কিন্তু যাদেরই 8-এর উপরে 10, 12, 14, 16, 18 তাদের সবারই হাইপার ইনসুলিনিমিয়া। তাহলে হাইপার গ্লাইসেমিয়া মানে ডায়াবেটিস, আর হাইপার ইনসুলিনিমিয়া মানে এটা পৃথিবীতে নাই, আমরা বিশেষজ্ঞরা এটা জানি না, বিশেষভাবে অজ্ঞ বসে রয়েছে, চোখ কান বন্ধ করে বসে রয়েছে যে না আমি জানি না আর আমি জানতে চাই না, এটা আমি ইনসুলিন রেজিস্ট্যান্স করাবো না রোগীকে, এটা করাইলে ওর অনেক টাকা খরচ হবে, কিন্তু বছর বছর ইনসুলিন দিতে মাগনা দিবে সে। হ্যাঁ, তার মানে কি করতেছে, একটা রোগীর ইনসুলিন বেশি তারে আরও ইনসুলিন দিতে আছে বছর বছর, কিন্তু টেস্ট করাইতে টাকা বেশি খরচ হবে, কিন্তু ধুমাইয়া যে ইনসুলিন মারতেছে 10 বছর, হাতে যে কত টাকা চইলা গেছে গা, ওই দিয়ে যে কয়েকশো বার টেস্ট করানো যাইতে সেইটা হ্যার মগজে নাই। বিশেষ অজ্ঞ বেচারা একটা জিনিস অজ্ঞ ওই বসে রয়েছে বিশেষভাবে, হ্যাঁ এটা বুঝবে না, এটা জানার দরকার নেই, তার সায়েন্স জানার দরকার নেই। হ্যাঁ অনুমান নির্ভর চিকিৎসা করে, যে একটা রোগীকে ইনসুলিন দেওয়ার আগে ইনসুলিন তৈরি হয় কিনা, তার সিপেপটাইড কত এটা না জানেই হারে ইনসুলিন দিয়ে দিছে, তার অনুমান তার মনে হয়েছে, মনে লাগছে দিয়ে দিছে। হ্যাঁ, কোনো বৈজ্ঞানিক প্রমাণ নাই, ভিত্তি নাই, যে এভিডেন্স নাই কি যে ওর ইনসুলিন আসলেই তৈরি হয় কিনা। তুমি দেখো তার সিপেপটাইড করাও, করে যদি দেখো যে আসলেই হয় না দিবা, তার যদি ইনসুলিন আসলেই কম থাকে দাও ইনসুলিন, আমরা নিষেধ করব না, কিন্তু তুমি টেস্ট করলা না, তুমি তাকে 10 বছর ধরে ইনসুলিন মারতে আসো, তাহলে এটা কি ধরনের হলো? এটা কি বিজ্ঞান নির্ভর তার চিকিৎসা হলো নাকি অনুমান নির্ভর হলো? আর আমরা যে কথাগুলো বলছি সত্য কিনা এটা তো আপনি এখনই প্রমাণ করতে পারেন, আপনি হোমায়ার করায় হোমায়ার যদি 1 থাকে কংগ্রাচুলেশন, কিন্তু যদি বেশি থাকে তাহলে কোষ খালি করতে হবে, তাহলে এটা তো আপনার জানতে হবে। তো এটা না জেনে আপনি ডায়াবেটিসের চিকিৎসা করতে বসছেন কোন দুঃখে? এটা না জেনে আপনি আপনার রোগীকে কিভাবে ইনসুলিন দিলেন? এটা না জেনে কেমনে চিনি বেশি রুগী তারে 6 বেলা চিনি খাওয়াইতে আছেন ধুমাইয়া, তারপর তার কোষের 12টা বাজতেছে, হ্যাঁ এটা আপনি বুঝতে পারতেছেন না, আপনি এই বিশেষ অজ্ঞ হয়ে বসে রয়েছেন, আপনি বুঝতেই পারেন না আপনার রুগী চিকিৎসা করতে করতে কেমনে রেটিনোপ্যাথি হইলে আপনি জানেনই না। সব কটা রুগী রেটিনোপ্যাথি বানাইতে পারছেন আপনি, তাও জানেন না কেমনে রেটিনোপ্যাথি বানায়। হ্যাঁ, সব রুগীরে চিকিৎসা করতে করতে রেটিনোপ্যাথি বানাইতে আছে, সব রুগীর নেফ্রোপ্যাথি বানাইতে আছে, সব রুগীর কিডনি নষ্ট করতে আছে, সব রুগীর লিভার ড্যামেজ করতে আছে, ফ্যাটি লিভার থেকে সিরোসিস বানাইতেছে। হ্যাঁ, কিচ্ছু জানে না, তো এত না জানি না তুমি কেন ডাক্তারি করো? তুমি কিচ্ছু জানো না। হ্যাঁ, ডায়াবেটিসের মূল কারণই জানো না, টাইপ 2 ডায়াবেটিসের প্যাথোফিজিওলজি জানো না, ডায়াবেটিস চিকিৎসা করতে বসছো কেন? তাহলে বলেন 6 বেলা খাইয়া কি, এই 6 বেলা খাইয়া কি কোনো দিন এই ওভারলোড ভালো হবে? তো এই জন্য যারা এই যে ডায়াবেটিস রোগী কারা কারা একটু হাত তোলেন, সত্যি সত্যি হাত তোলেন। এই যে বাবা আপনার কয় বছর? 56 বছর ধরে ডায়াবেটিস, 14 বছর ধরে ডায়াবেটিস, এই তো বাবা বুঝছে। তো 14 বছর ওনাকে পোষা হয়েছে কেন? ওনাকে 6 বেলা খাওয়া হয়েছে চিনি আর ওষুধ দিছে, এখন ইনসুলিন দিছে। আর কে কে ইনসুলিন নেয়? এনিওয়ান? আপনি কত বছর ইনসুলিন নেন? 5 বছর। তাহলে 5 বছর ওনাকে ইনসুলিন দিচ্ছে, উনি কোনোদিন সিপেপটাইড করায় নাই, কোনোদিন ইনসুলিন মাপে নাই, কোনোদিন দেখে নাই তার হোমায়ার কত, না দেখে এই 5 বছর তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে। আজকে আমরা যদি পাই যে তার ইনসুলিন ভালো মানে তৈরি হয়, তাহলে ও ইনসুলিন আর দেওয়া লাগবে না। তাহলে 5 বছর ইনসুলিন দিতে তার মাসে কত টাকার ইনসুলিন লাগছে, 5 বছরে কত টাকার ইনসুলিন লাগছে বলেন? তাহলে এটা তারপর জুলুম হয়েছে কিনা? তাই জুলুম কে করতেছে? তার ডাক্তার করতেছে, সে জানে না হোমায়ার, এই জন্যে সে জানে না তার সিপেপটাইড, সে জানে না তার ইনসুলিন কত, না যায় না তাকে সমানে দিতে আছে। তাহলে এটা কি তারা ঠিক করতেছে? তো তাহলে এখন তারা যেটা অন্যায় করতেছে সেটা তো তার জানতে হবে, স্বীকার করতে হবে, না জানলে বুঝতে হবে, নাহলে আমরা শিখাই দেবো, আমাদের কাছে আসলে আমরা ধরে ধরে শিখাবো, আচ্ছা আসেন, জানেন না ভালো আমরা শিখাই, আসেন শিখাই দিই। কোষের ভিতরেও যখন প্রচুর পরিমাণে চর্বি জমে যাবে, তারপর মাইটোকন্ড্রিয়া ভালো কাজ করতে পারবে না, তারপর চিনি ঢুকতে পারবে না, আরও ফ্যাট বার্ন করতে পারবে না, শক্তি তৈরি করতে পারবে না, তো শক্তিহীন হবে, আর তার এক্সক্রিশন হবে না, জঞ্জাল পরিচ্ছন্ন বা পরিষ্কার হবে না, জমতে থাকবে। এইভাবে কোষটা একটা সময় ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে শেষ। তো এরকম আপনার তো আছে অনেক ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ,
ধরেন 50 ট্রিলিয়ন আল্লাহ আপনারা দিছে, একটা মরলে কিছুই বুঝবেন না, কিন্তু এইভাবে মরতে মরতে একসময় দেখবেন চোখের রেটিনার অনেকখানি গেছে বই, এক সময় দেখবেন নার্ভের অনেকখানি চলে গেছে, মানে শেষ। তাই আবার যখন আপনার কিডনিতে বলবে ডাক্তাররা যে হ্যাঁ আপনার এতদিন ধরে ক্রিয়েটিনিন করিয়েছি, ক্রিয়েটিনিন তো নর্মাল ছিল, আসলে আপনি ভেবেছেন আমরা অকারণে করিয়েছি, এই দেখেন এখন বেড়েছে 10 বছর চিকিৎসা করে এবার কিডনির ক্রিয়েটিনিন বাড়াইতে পারছে, কংগ্রাচুলেশন। তা আমরা 10 বছর অপেক্ষা করছিলাম কবে কিডনিটা নষ্ট হবে, আজকে সেই দিন, আজকে আপনার কিডনি নষ্ট হয়েছে, আমরা প্রমাণ পেয়েছি। তার মানে কিডনির 60-70 ভাগ শেষ, বোঝা গেল? মানে যখন ধরা পড়ছে, তার মানে 1 ভাগ শেষ হয়েছে, টের পাইছে, 2% কোষ নষ্ট হয়েছে, টের পাইছে। তো যখন টের পাইছে যে ইজিএফআর কমিয়া 25-এ চলে আসছে, তখন তো কিডনির মনে করো যে 80 ভাগ নাই নাকি। আবার যখন ব্লক ধরা পড়ছে তখন তো তার 95% বা 100% ব্লক, তো তার মানে 1% ব্লক হয়েছে সে তো জানেই না, 2% খবরই নাই, 70-80% হেটাও কইতে পারবো না। আর যেদিন হারে অ্যাটাক করছে এদিনও সকালে কয় আরে আমি এইসব জাহাঙ্গীর কবির পুষি না, খা বেটা, খাওয়া দাওয়া ফুর্তি করো, জীবনটা মস্ত বড়, খা, হ্যাঁ, আর তোরা এইসব নিয়ম মেনে কি বেশি দিন বাঁচবি, তো খাইছে, খাইয়া দুপুরের পরে হার্ট অ্যাটাক হয়েছে, তারপরে চ্যাংদোলা করে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে গেছে হাসপাতালে, পরে ডাক্তার এনজিওগ্রাম করে বলেছে আপনার 100%, 95%, 90%, আর মনে মনে কইতেছে 3টা রিং তো মিনিমাম পরামো 3টা তো মিনিমাম পরামো তাইলে হিসাব করতেছে পার রিং থেকে কত আইব পকেটে, আর পড়াইতে গেলে কত, হ্যাঁ চিন্তা করতেছে হ্যাটটা। আর যারে রেজাল্ট দিছে হ্যাঁ তো আত্মার পানি শেষ, শুকিয়ে গেছে, হ্যাঁ তো জমিন নাই, ফাঁকা হয়ে গেছে, কারণ হ্যাঁ তো মনে করেন মৃত্যুদণ্ড দিয়ে দিছে যে এবার বাইপাস লাগবো বা রিং 3টা, বুঝছেন? হ্যাঁ চিন্তা করতেছে টাকাও গেল, হ্যাঁ বুক ফাড়াও খাইলো অথবা রিং ঢুকাইলো, কিন্তু সে সকালেও জানতো সে একদম সুস্থ ব্যক্তি, বুঝেন নাই? তার মানে সে 100% ব্লক নিয়েও জানে না তার ব্লক হয়েছে। একজন লোক ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিসের কারণে চোখ নষ্ট হওয়ার পর যখন চোখের দেখাতে গেছে, চোখের ডাক্তার তাকে দেখে বলে কি যে আপনার মনে হয় ডায়াবেটিসের কারণে এটা হয়েছে, কারণ দেখতেছে যে হ্যাঁ রেটিনোপ্যাথি এটা, তার মানে এটা ডায়াবেটিসের কারণেই হয়েছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। চোখের ডাক্তার এত মানুষের চোখ দেখছে, এত চোখ দেখলে বোঝে হ্যাঁ যে এটা কিসের জন্য হয়েছে, তো বলে যে আপনি একটু ডায়াবেটিস দেখে 22, দেখ কইতেও পারবো না, তো 22-এ ধরা পড়ছে। তার মানে কি তার তো আর একদিনে 22 হয় নাই, প্রথমে 6-7, আস্তে আস্তে 8-9, বাড়তে বাড়তে 22 হয়েছে কতদিন পরে, হ্যাঁ ধরা পড়ছে 22, মানে বুঝছেন কবে ধরা পড়ছে, অনেক দিন পরে, তো জানেই না। তা আমরা বেশিরভাগ ক্ষেত্রে বেখেয়াল, বুঝি না, হ্যাঁ অর্গান ড্যামেজ হয়ে যায়, ট্যারি পায় না। তো এই যে আপনার চোখ যে নষ্ট করছে, ডাক্তার তো অনেক দিন ধরে আপনাকে প্ল্যান দিচ্ছে, তো যখন নষ্ট হয়েছে ডায়াবেটিস রুগী তো চোখ নষ্ট হবে, আমাদের এই যে চোখের দেখেন আলাদা কেয়ার, বিরাট এক ডিপার্টমেন্ট করে রাখছে, ওখানে যান। তো তাহলে এতদিন চিকিৎসা করাইলাম, আমি কি চোখ নষ্ট করার জন্য? আমি তো চোখটা বাঁচানোর জন্য করছিলাম। না, এই ডায়াবেটিস হলে চোখ নষ্ট হবে, বুঝাই দিবে আপনারে। তারপর তাদের ডিপার্টমেন্টে লেজার মারবে, এই করবে সেই করবে, চোখ ফাড়বে, কাটবে, ফুটবে, ব্যাস চোখের দফা রফা শেষ, এক সময় চোখ শেষ। তাহলে এবার আপনি কি করলেন? আপনি বেশি খাইতে যাইয়া, নিয়ম না মাইনা, আর এতদিন চিকিৎসা করাই, এত ইনসুলিন মাইরা চোখের 12টা বাজাইলেন। তা চোখ নষ্ট করার জন্য আপনি খরচও কম করেন না, ডাক্তারে কতবার ভিজিট দিছেন যে আমি চোখটা নষ্ট করব, তারপরে কত ওষুধ খাইছেন, কয় বেলা খাইছেন, 6 বেলা খাইছেন, হ্যাঁ কত রাত জাগছেন, কত অনিয়ম করছেন যে না আমার চোখ নষ্ট করেই ছাড়বো, এবার কোনোভাবে আমার এই চোখ রাখবো না, আল্লাহ দিছে কেন চোখ ভালো, এটারে আমি নষ্ট করবই। তা আপনার সংগ্রাম এবার সফলতা লাভ করছে, আপনি অনেক চেষ্টা করছেন, অনেক টেনশন করছেন, অনেক রাত জাগছেন, অনেক অনিয়ম করছেন, অনেক নিজের প্রতি অবহেলা করছেন, অনেক কিছু করছেন, কইরা এখন যখন বলছে চোখ নষ্ট, এখন আর খুশি হইতেছে না। কেন? তুমি এত চেষ্টা করলা, চোখটা নষ্ট করতে পারছো, এখন তো মজার ব্যাপার, খুশি হওয়ার ব্যাপার, তোমার চেষ্টা একটা সার্থকতা পাইছে, হ্যাঁ, তো তুমি এখন মজা পাইতেছো না কেন? তোমার এখন কষ্ট লাগে কেন? নাকি বুঝে নাই যে ব্যায়াম ভালো? বুঝে নাই না? বেশি খাইলে ভালো না, বুঝে নাই কেন? 1 ভাগ খাইলে ভালো, এটা বুঝে নাই কেন? আর্লি ঘুমাইতে হবে, এটা ভালো না, এখন না মা, এখন ঘুমায় না, পরে ঘুমায় না, তো এটা বুঝে নাই কেন? শরীর দুর্বল তো বেচারা, এই জন্য। হ্যাঁ,
বুঝে নাই না, লেদা স্যুট কি আর সব বুঝে, হ্যাঁ, খালি ব্যায়াম ভালো এটা বুঝে না, বেশি খাইলে ভালো না এটা বুঝে না, হ্যাঁ, টেনশন করলে ভালো না এটা বুঝে না, রাত জাগলে ভালো মানে কি ভালো নেই রাত জাগলে এটা বুঝে না, হ্যাঁ, বুঝছেন, এর নিজের যত্ন নিতে হবে এইটা বুঝে না, সাওয়াল মায়ের যত্ন নিতে হবে এইটা বুঝে, চাকরির যত্ন নিতে হবে, ব্যবসার যত্ন নিতে হবে, বইয়ের যত্ন নিতে হবে, সব বুঝে, খালি নিজের যত্ন বাদে সবই বুঝে, বুঝেন নাই? তো সে নাকি ভাবখানে এমন, সে কিছুই বুঝে না, আসলে সবই বুঝে, খালি নিজের ভালোটা বুঝে না, খাওয়ার সময় হুঁশ থাকে না নাকি, বুঝতে পারছেন? চলাফেরা করে মানে এইভাবে চলাফেরা করে যে সে একটা কিছু পাবে এবং সেটা যে ভালো কিছু না এটা নাকি সে বুঝে না। এটা কি আমারে বললে বিশ্বাস করবেন? আমি তো বিশ্বাস করি না, আপনারা করেন বিশ্বাস যে আসলে মানুষ বুঝে না যে ব্যায়াম ভালো। এই আপনারা বলেন ব্যায়াম ভালো, বোঝেন? সত্যি? রিয়েলি করেন? না, করবো কেন? তাহলে আমি রোগী হব কি করে? ফ্রুক্টোজ আমরা অনেকেই বুঝি না কিভাবে ফ্যাটি লিভার এবং ইনসুলিন রেজিস্ট্যান্স করে। হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ এটা হচ্ছে বেশিরভাগ প্রসেসড ফুডের মধ্যে থাকে। আর অতিরিক্ত ফলের চিনি, যেমন আপনাদের এখন আম, কাঁঠাল, লুচু ইত্যাদি জম্মের খাওয়া খান, খাইলে এই যে ফ্রুক্টোজ, মনে রাখবেন এই ফ্রুক্টোজ কোনো ব্যবহার করে শুধু লিভার। তার মানে আপনি ব্যায়াম করেও মাসেল ফ্রুক্টোজ বার্ন করবে না। আর গ্লুকোজ সবাই খায়, মাসেলে, ব্রেনে সবাই গ্লুকোজ নিতে পারে, কিন্তু ফ্রুক্টোজ অনলি লিভার। এই জন্যে বেশিরভাগ যারা একটু ফলের সিজনে মাশাআল্লাহ তাদের কি হবে? ফ্যাটি লিভার, টিজি বেড়ে যাবে। বিশ্বাস না হয় দেখতে পারেন টিজি বাড়তেছে কিনা, ফ্যাটি লিভার হয়েছে কিনা, আপনি দেখেন হবে। এবং বেশিরভাগ লোক আমরা যাদের আবার যারা আমাদের ফলো করে জ্ঞানী গুণীরা, তো ওরা তো আমাদের ফলো করে, খুব ভালো বুঝে। তো এখন কি করছে, মেনটেনিংয়ে দেওয়া হয়েছে, ওই যে ওরাই দিছে মেনটেনিংয়ে দেওয়ার পরে ফলের সিজনে উস না হয়, ফল খাইতে কইছে, ম্যাডামে কইছে ফল খাইতে পারো, তো ম্যাডামে তো আমার কইছে ফল খাইতে পারো, মানে এই ম্যাডামরা কইছে, হ্যাঁ, তো ম্যাডামরা কইছে আর সমানে খাওয়া শুরু করছে। এরপর সিজন শেষ, গ্রেড 1 ফ্যাটি লিভার গ্রেড 3 হয়ে গেছে, টিজি উঠছে 350, ছিল আরো 90। তারে অনুমতি দিয়ে কি বিপদে পড়ছো তোমরা, দেখছো? এরকম এই ফলের সিজনে অনুমতি দিতে একটু সাবধানে দিও। বলবো যে ভাই ঠিক আছে অনুমতি দেওয়া গেল, কিন্তু বেশি খেলে কিন্তু এই হইব। আবার আমার এসে কয় আপনার পুষ্টিবিধি তো বলছে, আমি কই কতগুলা খাইতে কইছি, এটা তো মনে হয় ঠিক মতো বুঝে কয় নাই, মানে দোষ তোমা করে দেয়, ওনারাই তো বলছে। বা কেউ কেউ আবার বলে অমুক ম্যাডাম বলছে, নাম ধরেই বলে, তোমাকে নামও মুখস্থ, বুঝছো? তা তোমরা বলতে একটু বুঝে বইলো যে হ্যাঁ অনুমতি দেওয়া হলো, তবে শর্ত সাপেক্ষে, বেশি খাইলে এই হবে। তো কিন্তু ফল কিন্তু কেউ কম খায় আমি দেখি নাই। হ্যাঁ, ও আম খাইছে, ওর কাছে মনে হয়েছে 2টা, পরে দেখে সামনে 6-7টা হাঁটি, আর কেউ আশেপাশেও নাই। তার মানে কি, মানে ও বুঝেই নাই যে 7-8টা সাবাড় করে দিছে। যে তুমি পারো না, কিন্তু ওই যে ভাইরে জিজ্ঞেস করো, ভাই বলেন কম কম করে হলো কয়টা পারেন, সত্যি কথা বলেন। আচ্ছা যাক, তাহলে তো দুর্বল এই অবস্থা, আল্লাহ বাঁচায় রাখুক ভাই। যদি সবল হইতেন না জানি কি হইতো। আল্লাহ আপনাকে স্পেশাল রহমত করছে ভাই, থ্যাংক ইউ। দুর্বল হওয়াতে এই অবস্থা হয়েছে, মাশাআল্লাহ। আসলে কিন্তু আমি বিশ্বাস করি ওর কথা, কেন? কারণ ওনার ইনসুলিন রেজিস্ট্যান্স বলে কম খেয়েও মাশাআল্লাহ সাইজ ভালো হচ্ছে। এবার বুঝতে পারছেন, এটা হোমায়ার টেস্ট করালেই বোঝা যাবে। না আমি কিন্তু বিশ্বাস করি এখন সবাইকে, আগে করতাম না, আগে ওরেও করতাম না, এখন করি যে না ওর কোনো দোষ নাই। ও অনেক চেষ্টা করে, কিন্তু কি হয়েছে, ওই যে দোষ তো হরমোনের। তাহলে এই ফ্রুক্টোজ আমরা পবিত্র মনে করে খাই, মানে ফল। এবং এমনও আছে যে ওরা যদি কাউকে বলছে ফল খাওয়া যাবে, ফল খাওয়া যাবে না, এত পবিত্র, সবাই বলে ফল এত ভালো, ফল খাবো না, এটা কোনো কথা, ফল খাবে না। আবার মাঝে মাঝে আপনি কি ডাক্তার, ফল খেতে নিষেধ করলেন? কারণ কি, আমরা রুগী দেখতে যাই ফল নিয়ে, বিশেষ করে ডায়াবেটিস রুগী, যখন বেশি ডায়াবেটিস বাইরে, যখন হ্যারে ইনসুলিন ড্রিপ লাগায়, হাসপাতালে ভর্তি রাখে, তখন তার জন্য আমরা কমলা, আঙ্গুর, আপেল,
হ্যাঁ, বুঝে নাই, এগুলো নিয়ে যায়। বুদ্ধি শুদ্ধি দেখেন, একটা অপারেশন রোগী তারে দেখতে এইগুলো নিয়ে যায়। তো এগুলো তো হাই খাইলে ওর অপারেশন ক্ষত শুকাবে, অতিরিক্ত চিনির ফলে তো শুকাবেই না, আরও ইনফেকশন হবে। মানে আমরা রোগীদেরকে যা যে জিনিস নিয়ে দেখতে যাই বুঝছেন, আর মসজিদে যে পবিত্র মনে করে তবারক শাহী জিলাপি খাই, উফ, আর আন্দোলনে যায় বিরিয়ানি, বুঝছেন, আর মানুষ মরলে ধুঁয়ায় গরু, তাও সব চাষের গরু, এগুলো সয়াবিন তেলের আনছে, কপাক কপ মারে, ভাতও খায় না, যে আবার পেটে জায়গা অন্য দিক থেকে দখল হইব। হ্যাঁ, ঠিক আছে। তা আমাদের হিসাব কিতাব সব ভিন্ন রকম, বুঝছেন। মানে প্রতিটা হিসাব রুগী হওয়ার জন্য আপনাকে আরও বেশি যোগ্য করে গড়ে তোলে। যেমন সারাদিন রোজা রাখছে, কত কষ্ট করছে, কত কিছু দেখছে, খায় নাই, ইফতারের সময় ফাটায় ফেলবে, মানে পেঁয়াজু, বেগুনি, বুরিন্দা, তারপর বলো না মুড়ি, শাহী জিলাপি, তারপর আর কি আছে, হালিম, হ্যাঁ, আলুর চপ, ডিমের চপ, হ্যাঁ, তারপরে যে মুড়ি ছোলা দিয়ে মাইখা, তারপরে একেবারে, আর শরবত তো আছে, হ্যাঁ, ফল, খেজুর। হ্যাঁ, খেজুরের কথা বলতে ভুলে গেছি, এত পবিত্র একটা জিনিস, এটা বলতেই ভুলে গেলাম। মক্কা মদিনার খেজুর সব মহাপবিত্র, বুঝতে পারছেন। তো আসেন, আমরা সত্য জানি যে, দেখেন আমরা যে কথাগুলো বলছি সত্য কিনা আপনি নিজেই প্রমাণ করতে পারবেন। যেমন এই ছেলেটা আসলো, ওর হোমায়ার যাই থাক, এখন ভালো থাকতে হবে, এক থাকতে হবে। তা আপনারা যাদের হোমায়ার যত আছে, তা বেশি থাকা মানে কোষে জায়গা কম, তাহলে আমাকে হোমায়ার একের কাছে রাখার চেষ্টা করতে হবে, মনে থাকবে। তাহলে এটা কিভাবে করবেন? রোজার মাধ্যমে যা যা এতক্ষণ বললাম, মানে যে ভালো কাজগুলা, তার ভিতরে ভালো চিন্তা, ভালো ব্যবহার। বোনরা, আপনারা আমার কথাটা একটা মনোযোগ দিয়ে শোনেন। আজকের পর থেকে আপনি মানুষের সঙ্গে, আপনার প্রিয়জনদের সঙ্গে ভালো ব্যবহার করতে থাকুন, দেখবেন কিছুদিনের ভিতর আপনার সংসারের পরিবেশ সুন্দর হইয়া যাবে। আপনি বিশ্বাস করবেন আমার কথা, আপনার পরিবেশ সুন্দর হয়ে যাবে, আপনার সংসারের পরিবেশ সুন্দর হয়ে যাবে। এই আপনি যে বলেন যে কেউ আপনার দেখতে পারেন, আপনি বলবেন সবাই আপনাকে এত কেন ভালোবাসে। হ্যাঁ, আপনি মাঝে মাঝে চোখ দিয়ে পানি ধরবেন, সবাই আপনাকে কেন এত ভালোবাসে। আসলে তখনই আপনি বুঝবেন যে আসলে কেন বাসতেছে। তো আপনি মানুষকে মানে নিজের কি হলো এটা না ভেবে তাদেরকে উত্তম ব্যবহারটা দেন বিনামূল্যে, যেটা কোনো টাকা লাগে না। তারপর দেখেন আপনার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন, আপনার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে। না হলে আমাকে আয়সা বলেন যে স্যার আমার হয়নি। তাহলে হুমায়ুন আমাকে এক রাখার জন্যে মন মানসিকতা, চলাফেরা, খাওয়া দাওয়া সেরকম। আর টিজিএইচডি ওই যে অক্সিডাইজড কোলেস্ট্রলের কথা বললাম, সেটা কমানোর জন্যে প্রসেসড ফুড অ্যাভয়েড করতে হবে। তারপর ওই যে বেশি মিষ্টি জাতীয় ফল ওভাবে এখন খাওয়া যাবে না। আর ভালো ফ্যাট খেতে হবে, ভালো ফ্যাট। ডাক্তাররা যেগুলো নিষেধ করে, যেমন কুসুম, আমরা কুসুম খাবো। কুসুম নিয়ে কয়েকদিন আগে আলোচনা করেছি, আবার করব। আমরা যেমন ঘি খাবো, নারকেলের তেল খাবো, তবে বেশি যাই খান সেটাই চর্বি হবে। তাই জন্য আমরা ওই যে এক ভাগ খেতে হবে এটা ভুলবো না, পরিমিতি বোধ ভুলবো না। তা আমি বলেছি কুসুম খেতে, এই জন্য 15-20টা কুসুম খাবেন এমন না। হ্যাঁ, ঘি খেতে বলেছি, ঢকঢক করে ঘি খাবেন, আর চাইলেও খেতে পারবেন এরকম না। তা আপনি অল্প অল্প খাবেন, ভালো ফ্যাট কিছু খাবেন, যেটা আপনার ভালো কোলেস্ট্রল, সেটা থেকে টেস্টোস্টেরন, ভিটামিন ডি, হ্যাঁ, আপনার পুরুষত্ব, আপনার ইমিউন সিস্টেম, এগুলো বিল্ড করে। তারপর হচ্ছে সিআরপি বা প্রদাহ। তাহলে প্রদাহ কমাতেও সেম সব কিছু মানতে হবে। তা আমাদের সিআরপি থাকতে হবে 3-এর নিচে। তাহলে বলেন 1, হুমায়ুন কত থাকলে ভালো? টিজিএইচডিএল 2, সিআরপি 3। তাহলে 1, 2, 3 মনে থাকবে। তাহলে 1 কি? হুমা, সবাই বলেন 1 কি, 2, 3, আর ইনসুলিন হলো 4-5, সুগার 5-6, ভিটামিন ডি 90 থেকে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 90, 100 মনে থাকবে, কিছু হবে না। অল্প একটু বেশি থাকলে একদম যে অ্যাকুরেট হবে তা না, আপনার একটু 100 যদি সামান্য উপরে যায় তাতে কিছু যায় আসে না। আপনি এটা মোটামুটি 90-100-র ভিতর রাখার চেষ্টা করুন। তাতে করে 100-র একটু বেশি হলে কিছুই হবে না। এটা টক্সিসিটি। হ্যাঁ, 112 ছিল ওই যে ওনার আম্মার, ওরকম কোনো অসুবিধা নেই। ওনার আম্মা দিব্যি ঠিক আছে। তাহলে আমাদের সুগার 5-6 আর ইনসুলিন হলো 4-5, মনে থাকবে। তাহলে এটা মুখস্থ করি। তা চলুন, 1 হুমায়ুন, 2 টিজিএইচডিএল, 3 সিআরপি, 4-5 ইনসুলিন, 5-6 সুগার, ভিটামিন ডি 90-100। এখন আপনারটা কত আমি চাই আপনি নিজে জানেন আপনার রিপোর্ট কি।
আপনার মুখস্থ থাকতে হবে যে আমার এত হোমায়ার, এত ভিটামিন ডি, এবং বাড়ছে কি না আমাদের ফলো করে সেটাও দেখতে হবে। এবং আপনার রিপোর্ট বলবে যে আপনার উন্নতি হচ্ছে কিনা, এবং আপনি নিজে ফিল করবেন আপনার উন্নতি হচ্ছে কিনা। তা আমরা যেভাবে বলছি এভাবে চললে আপনার উন্নতি যে হবে এটার প্রমাণ আপনি নিজে উন্নতি হবে, ওষুধ কমে যাবে, ওষুধ থেকে বের হবেন, শক্তির উন্নতি হবে, ঘুমের উন্নতি হবে, রিপোর্টের উন্নতি হবে, চিন্তা ভাবনার উন্নতি হবে, আপনি কিন্তু বুঝতে পারবেন। শুধু একটাই অনুরোধ, যখন আপনি সুস্থ হবেন দয়া করে ডিসিপ্লিন ছেড়ে দিবেন না। ছেড়ে দিলে আপনি আবার আগের সেই শয়তানের পুরান ফাঁদের মধ্যে চলে আবার নিজেকে ধ্বংস করবেন। তো শয়তান আপনাকে সবসময় বলবে তুই তো এখন ভালো আছিস, এখন মানার দরকার নেই, তুই তো এখন ভালো আছিস, এখন আবার এত কিছু মানতে যাচ্ছিস কেন, হ্যাঁ। তো নানানভাবে সে আপনাকে প্রলুব্ধ করবে এবং সে কন্টিনিউয়াস প্রসেস করতেই থাকবে মরার আগ পর্যন্ত। তো এই জন্যে তার থেকে বাঁচতে হলে কন্টিনিউয়াস আপনাকে মাঝে মাঝে এখানে আসা, আমাদের আলোচনা শোনা, আর আরেকজনকে পরামর্শ দেওয়া। এই যেমন ও যেমন বললো ও যে দুধ চিনি দেখি কয়জনে ছাড়াইতে পারে, হ্যাঁ দেখে, আরে কয়জনরে ছাড়াইছো মুখে বলো যে আমি এই কয়জনরে ছাড়াইতে পারছি, 3 জন 5 জন 6 জন, আমাকে ডেটা দিতে হবে কয়জন, তা আলহামদুলিল্লাহ। তো সে কথা বলবো যে আমি 4-5 জন, না নিয়ে আসি না, আমি তা 4-5 জনকে দুধ চা ছাড়াইতে পারছি, শেষ, বদলে তাদের বুলেট কফি খাওয়াইতে পারছি, ঠিক আছে। এরকম আবার কেউ আছে বুলেট কফিও খায়, চাও খায়, তা তো মানে দুধ চাও খায়, তো 2 দলে গেলে হবে না, যে কোনো এক, ঠিক আছে। তো ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করব যে এইভাবে নিজে ভালো হব, অন্যদেরকেও এই কল্যাণের পথে ডাকবো। এবং সবার প্রতি অনুরোধ, আপনারা এখানে আসে সেশন শুনবেন, তাহলে যেটা শিখতে পারবেন। আসলে ভিডিওতে অনেক সময় মনোযোগ রাখা যায় না, এত লম্বা আলোচনা, অনেক রকম ডিস্ট্রাকশন হয়, কিন্তু এখানে আপনারা বলেন যারা এখানে এসে শুনছেন ভালো বুঝছেন কিনা। তো এরকম আসবেন মাঝে মাঝে, সুযোগ করে করে এসে নিজের জন্য সময় দিবেন, বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন, ও যেমন 5-6 জনকে ধরে নিয়ে আসছে, আপনারাও নিয়ে আসবেন, এসে সবাইকে কল্যাণের পথে ডাকবেন। হ্যাঁ, আপনি নিজে যে কল্যাণ আপনার জন্যে কল্যাণ মনে করবেন, আপনার আপন ভাই ব্রাদার যাদের আপনি ভালোবাসেন তাদের জন্য সেম জিনিসটাকে কল্যাণ মনে করতে হবে, মনে থাকবে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।